নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। আপনার কথায় আজকে আমরা আলোচনা করব, গল্প করব বা আড্ডা মারব বাংলা সিনেমা নিয়ে, এবং অবশ্যই করে রক্তবীজ 2 মুক্তি পেতে চলেছে তা নিয়ে আমরা আলোচনা করব। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, স্বাগত। সঙ্গে রয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা এবং আমাদের সঙ্গে রয়েছেন সুচন্দ্রিকা গোলদার, গায়িকা। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। অবশ্যই করে আলোচনার প্রথম প্রশ্নটা ভেবেছিলাম যে রক্তবীজ 2 এবং তার পরিপ্রেক্ষিতে গল্প, এর পরিপ্রেক্ষিতেই আলোচনায় আসবো, কিন্তু প্রশ্নটা একটু পাল্টে যাচ্ছে। কেন শুভ মুক্তি বা রিলিজের ডেট একদিন এগিয়ে এলো? এই যে 3 ঘন্টায় হাউসফুল হয়েছে, সেই কারণে সেটা প্রেডিক্ট করতে পেরেছিল। অঙ্কুশই আমাকে বললো যে তুমি ছবিটাকে আগে নিয়ে এসো। অঙ্কুশ আমার উপর দেবে না। আমি এটা বারবার বলতে, এগুলো পরিচালকদের বলা হয়। এটা অঙ্কুশ আমাকে আগের দিন ফোন করে বললো, শিবদা আমার যেটা মনে হচ্ছে তুমি একদিন প্রিপোন করে নাও, বিকজ একটা বাজ আছে আমার। সেই কারণে বাস হয়ে গেল, সেটা প্রুফ করে দেখিয়ে দিয়েছে। আমি ইন্টারভিউতে এডিট রুমে বসতে পারবো? আমাকে অধিকারটা দেওয়া হবে। বলছি সেটা প্রুফ করে দেখিয়ে দিয়েছে অঙ্কুশ, সেটা প্রুফ করে দেয় না, কিন্তু সত্যি দর্শক তো এটা জানতে চাইবে, কারণ ইতিমধ্যে আমি নাম না করে বলছি যে বিশেষ একটা ক্ষেত্রের চাপ রয়েছে বা একটা চূড়ান্ত প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা রয়েছে, সেই জন্য এগিয়ে এলো সিনেমার মুক্তি, তাই কি? এই পুজোতে সব থেকে বেশি চাপ কিসের বলো তো? বলো দেখি। প্রকৃতির এমন নিম্নচাপ পড়েছে, সব চাপ উঠে গেছে, সাংঘাতিক নিম্নচাপ। রোজ বৃষ্টি হবে, এই চাপকে কি করে উপেক্ষা করবে তুমি? প্রত্যেক দিন বৃষ্টি হওয়ার জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এবং এই যে চাপ, সেই চাপ সাংঘাতিক। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছ থেকে সরাসরি উত্তর পাওয়া যাবে এই প্রশ্নের। এটা আমারও হয়তো এক্সপেক্ট করা উচিত হয়নি। অঙ্কুশের কাছে যেতে হবে। তোমার গলা কিন্তু ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ সুন্দর। অঙ্কুশ, রক্তবীজ অর্থাৎ রক্তবীজ 1 হিসাবে বলি, বুঝতে সুবিধা হবে বা আমার বলতে সুবিধা হবে। আমরা দেখলাম গোবিন্দবাবুকে দাঁত নাম আসতে, একদম লাস্ট সিনে তার মুখ আমরা দেখতে পেলাম যে ধীরে ধীরে রক্তবীজ যে রয়ে গেল সেই জায়গাটা নন্দিতাদি এবং শিবপ্রসাদ তুলে ধরলো। হিরো থেকে ভিলেন করে দিল এবারে। আমি অলওয়েজ, চিরকাল, শিবুদা জানে, আমি শিবুদাকে বলেছিলাম সময়, ভিলেন শব্দটা যদি আমি ব্যবহার নাও করি, আমি মুনির আলমের মতো চরিত্র চিরকাল আমি ম্যানিফেস্ট করেছিলাম করার জন্য। কেন সেটা ছবিটা দেখলে বোঝা যাবে। এবং আমার অ্যান্টাগনিস্ট বলো বা যেটাই বলো, যে একটা ক্যারেক্টার যেটা মানুষকে ভাবাবে। আর আমি না চিরকাল, বিশ্বাস করো, আমি চিরকাল মাইন্ড জবে থেকে ইন্ডাস্ট্রিতে এসছি, আমি একটা জিনিসই ভেবেছিলাম। কারণ আমি না প্রথম থেকেই না, আমি জানি না কেন, আমি অভিনেতা হতে এসছিলাম, আমি কাজ করতে এসছিলাম। আমার প্রথম থেকেই না হিরোইজম, হিরো এটা পরে। আমি প্রথম থেকে লিড রোল পেয়েছি, আমি লাকি। আমি কোনোদিন ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, কিচ্ছু না। প্রথম ছবি পাই যখন কলেজের ফার্স্ট ইয়ারের এন্ডের দিকে, সেকেন্ড ইয়ারের প্রথমেই আমি শুটিং করতে শুরু করে দিই আমার প্রথম ছবি। এরকমভাবে জার্নি শুরু আমার। তো লাকিলি আমি মেবি আই ওয়াজ অ্যাট দ্য রাইট টাইম অ্যাট দ্য রাইট প্লেস, তাই জন্যেই পেয়ে গেছিলাম। কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়ালি বলো, আমি চিরকাল আমি কিছু এমন চরিত্র করতে চেয়েছি, সেটা তুমি যাই ট্যাগ দাও, অ্যান্টাগনিস্ট বলো, ভিলেন বলো, এই বলো, ওই বলো, যে আমাকে এই চরিত্রটা আমাকে আরও দুধাপ এগিয়ে নিয়ে যাবে ইন মাই নিয়ার ফিউচার। আমি আরও ওরকম 10টা কাজ করব, মানুষের আরও কাছে চলে যাব। এবং আমার একটাই এজেন্ডা ছিল যে হল থেকে বেরিয়ে যেন অডিয়েন্স আমাকে নিয়ে বেরোয়, সেটা যেমনই চরিত্র। সেটা অনেকে বলে না এই চরিত্রটা হিরো, এই চরিত্রটা ভিলেন, এই চরিত্রটা পার্শ্ব চরিত্র, যেটাই হোক, আমায় নিয়ে যদি মানুষ হল থেকে বেরোয় এবং সেইটা যদি আমার কেরিয়ারে আরও দুধাপ আমাকে এগিয়ে দেয়, আমি সেটা অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট এসব দেখি না। তখন পরিচালক চাইবে মুনির আলমকে নিয়ে বেরোক, আর অঙ্কুশ হাজরা চাইবে অঙ্কুশ হাজরাকে নিয়ে বেরোক। কোনটা নিয়ে বেরোলে? মুনির আলমকে নিয়ে বেরোলেই অঙ্কুশ হাজরাকে নিয়ে বেরোনো হবে। তারপরে চরিত্রটা তো আমি আবার অন্য একটা চরিত্র প্লে করব, তখন তো আবার আরেকটা চরিত্র। আমার ওই মুনির আলমকে নিয়েই যদি বেরোয়, তার মানে অঙ্কুশকে নিয়ে বেরোনো হবে। কারণ এইখানে অঙ্কুশ ভেঙে এমনভাবে নিজেকে মুনির আলম করার চেষ্টা করেছে, শিবুদা বেটার বলতে পারবে, দর্শক বেটার বলতে পারবে কতটা সফল হয়েছি। আমি তো অঙ্কুশ ছিলামই না গোটা সিনেমাটায়। অঙ্কুশকে নিয়ে বেরোনো দরকার নেই, মুনির আলমকে নিয়ে বেরোলেই অঙ্কুশকে নিয়ে বেরোনো হবে।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় মানেই হচ্ছে এমন সামাজিক প্রেক্ষাপটের সিনেমা বা ঘটনা তুলে ধরবে যার সঙ্গে আমাদের রোজকার জীবন জড়িয়ে রয়েছে। রক্তবীজে আমরা ভাঙতে দেখেছি, হয়তো ভাঙাটাই তার চরিত্রের একটা অন্যতম অঙ্গ ফিল্ম মেকার হিসেবে। রক্তবীজ 2-তে শুধুমাত্র ভারতের রাষ্ট্রপতি নয়, এর সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণও জড়িয়ে গেল। এত বৃহত্তর অ্যাসপেক্ট গ্রহণ করার কারণ কি? আগে আমরা এই যে সন্ত্রাসবাদ বা মানুষ মারা যাচ্ছে সেটা আমরা কি বলতাম, যে ও তো কাশ্মীরে হচ্ছে। এবার কিন্তু কলকাতা অবধি দৌড়ে এসছে, এবার কিন্তু বেহালা হয়ে গেছে। সো এটা আর দেরি নেই, কিন্তু এটা ঢুকে গেছে ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশে ঢুকে গেছে, এটা কাশ্মীরে নেই আর। সো ইউ নেভার নো, নেক্সট টার্গেট আমরা হতে পারি, কেউ জানি না। সন্ত্রাসবাদ যে কথাটা বলছিলে, এটা সামাজিক যে কথাটা আমরা বারবার বলছি, সামাজিক ছবি নিয়ে, সত্যিই আমরা সামাজিক ছবি নিয়ে কাজ করি। আমাদের সিনেমায় একটা ডায়লগ আছে, যে ডায়লগটা আমাদের সিনেমার মুখ্য চরিত্র, অন্যতম মুখ্য চরিত্র আবির চট্টোপাধ্যায়ের জায়গায় রয়েছে, যেখানে অন্য একজন একটা জায়গার থেকে একটা বার্তা আসছে যে এই যে তুমি ভারত বাংলাদেশের জায়গাটা হচ্ছে যে আমার ঘরে বোম ফাটলে ফাটবে, আপনার ফাটতাছে কেন? তখন আবির চট্টোপাধ্যায় বলছে যে জনাব, আমি পঙ্কজ সিংহ পাসপোর্টে, কিন্তু মূলত আমি এই উপমহাদেশের সন্তান। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মলদ্বীপ, এই সব মিলিয়ে আমরা একটা যৌথ পরিবার, সার্ক। আর তাই পাকিস্তানে যখন কোনো বাচ্চাকে গুলি করে মারা হয়, তখন আমার বাচ্চার জন্য চিন্তা হয়। আফগানিস্তানে যখন বোরখা না পরার অপরাধে কোনো মহিলাকে পাথর দিয়ে মারা হয়, তখন আমার মা বোনের জন্য আমার চিন্তা হয়। শ্রীলঙ্কায় যখন বন্যায় যখন ঘর ভেসে যায়, আমার চোখ দিয়ে জল পড়ে। আর তাই বম্বেতে ব্লাস্ট হলে আপনারও ফাটবে। সো দ্যাটস দ্য থিং, উই আর অল কানেক্টেড, উই আর অল কানেক্টেড। আজকে যখনই যে দেশে বা যে কোনো জায়গায় যখন সন্ত্রাসবাদ বাড়ছে, তখন এটা নয় যে সেটা ওখানে হচ্ছে, নেক্সট ক্যান বি তুমি। যে কোনো দিন, যে কোনো সময় হতে পারে, আমরা কেউ জানি না। আমরা আলোচনা করছি পরিচালক থেকে অভিনেতা এবং গায়িকা সকলের সঙ্গে বাংলা সিনেমা, পুজোয় বাংলা সিনেমা মুক্তি এবং অবশ্যই রক্তবীজ 2 জড়িয়ে রয়েছে। আলোচনায় আসবো ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আমাদের পেশার সঙ্গে, খবরের সঙ্গে ঘটনাগুলো এত অঙ্গাঙ্গিভাবে জড়িত যে আমাদের কাছে খুব রিফ্লেকশনটা কাজ করে। কিন্তু সাধারণ দর্শক তারা তো এই মুহূর্তে যদি আমরা দেখি যে কোনো সিনেমা, যে কোনো ভাষার সিনেমা এন্টারটেইনড হতে চায়, ভয় পাবে না তো? ভয় কেন পাবে? আপনি পাঠান দেখে ভয় পান নাকি? না। জওয়ান দেখে ভয় পান? না না, কেন হবে? কেজিএফ দেখে ভয় পায় কেউ? ভয় পায় না। কথাগুলো খুব সিরিয়াস হয়তো, কিন্তু আদতে নয় ব্যাপারটা। জিনিসটা আমরা হয়তো একটা মোড়কে বলছি। আর আমাদের প্রবলেম কি, আমরা হামি হচ্ছে সবথেকে কঠিন ছবি ছিল আমাদের কেরিয়ারের। রক্তবীজ 2 নয়, কিন্তু হামি কিন্তু সবথেকে কঠিন ছবি। কেন? এমন ওর থেকে সেন্সিটিভ বিষয় হয় না। একটা নিষ্পাপ চুম্বন, সেটা যে কোথায় কোন আকার ধারণ করতে পারে, ওর থেকে ভয়ঙ্কর সিনেমাটা ছিল বোম। ওটাকে যদি হ্যান্ডেল করতে পেরেছিলাম, আমার মনে হয় বাকি ওর থেকে কঠিন বিষয় আমি তো আমার জীবনে মানে হ্যান্ডেল করাটা। এবং সেই সময় সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গ, সারা দেশ উত্তাল ছিল। ওই সময় গুরুগ্রামে হচ্ছে, কলকাতায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে এই ব্যাপারটা। তাই এবার ওই যে হামির ঘটনা বা এই যে হামির ভেতরে যা ঘটনা হচ্ছে, ওটা বহু স্কুলে, বহু জায়গায়, ভেতরে ভেতরে আমরা বারবার বলি এটা তো বাচ্চাদের মধ্যে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ওখান থেকেই তো স্পার্কটা, জিনিসটা বড় হয়ে যায়। এক্স্যাক্টলি তাই আমরা বারবার বলি ওটা কী আছে, ও তো ওখানে হচ্ছে, সেখানে হচ্ছে, ওখানে হচ্ছে, কিন্তু অন্য।
আজকে আপনি একটা জিনিস ভাবুন না, একটি ছাত্র আরেকটি ছাত্রকে ছুরি দিয়ে মারছে, এ কোত্থেকে তৈরি হচ্ছে? এই সিনেমায় তো সেই ডায়ালগই বর্তমান রয়েছে। গাস ভ্যান সান্ট একটা ছবি করেছিল এলিফ্যান্ট, সেই সিনেমাটা দেখা যাচ্ছে একটা ছেলে হাতে একটা AK-47 নিয়ে সে স্কুলের ভেতর ঢুকে যাচ্ছে, গুলি করে মারছে। এটা কোত্থেকে তৈরি হচ্ছে? সো মানে আমার বক্তব্য যে ইটস এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়, পার্টিনেন্ট বিষয়। আমাদের যে কোনো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা সব কিছু, আমরা একটা জায়গার ভেতর রয়েছি যেখানে আমাদের এই বিষয়কে অ্যাড্রেস করা উচিত। কিন্তু অবভিয়াসলি যেটা হামির ভেতরেও ছিল, আমরা চাচাজির মতো গান করেছি, আমরা টিফিন বক্স গান করেছি, আমরা চেয়েছি পুরো জিনিসটা। আপনি পুজোতে সিনেমা দেখবেন, একটা সিনেমার ভেতরে যা চান সব থাকবে। গান চাইবেন, নাচ চাইবেন, আপনি ইমোশন চাইবেন, ভাই বোনের গল্প চাইবেন, তার ভেতরে দুই দেশের গল্প থাকবে, তার ভেতরে আপনার সমুদ্র দেখবেন, পাহাড় দেখবেন, ভেনিস দেখবেন, থাইল্যান্ড দেখবেন, সব দেখবেন, এভরিথিং, সব কিছু থাকবে। আর তার ভেতরে আপনার অ্যাকশন দেখবেন, আপনার মুনির আলম যে অ্যান্টাগনিস্ট, আর ওইদিকে আপনি প্রোটাগনিস্ট আমাদের আবির, তাকেও দেখবেন, সবাইকে দেখবেন। একটা গল্পের ভেতরে যা মোটামুটি থাকে একটা মশালা ছবি, আপনি পুজোতে যাবেন, এনজয় করবেন। এবং পুজোতে আমার সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, এর আগের বার সেই চ্যালেঞ্জটা আমি জিতেছিলাম। আমায় নবীনা সিনেমার নবীন চোখানি আমায় বলেছিল যে বহুরূপী বহুরূপী দেখতে গিয়ে সবথেকে বেশি চিকেন প্যাটিস বিক্রি হয়েছিল। সো এবার আমার টার্গেট হচ্ছে বহুরূপীর ওই চিকেন প্যাটিসের রেকর্ডটাকে বিট করা আর কি। আমি জানি না সেটা পারবো কিনা। টিকিট বিক্রির থেকে বড় জিনিস হচ্ছে চিকেন প্যাটিস আমার বিক্রি, ওইটা বাড়াতে হবে। আমি ভাবতেই পারিনি যে ছবি মুক্তির একেবারে প্রাক্কাল বলতে যা বোঝায় সেই সময় আমরা বসে আলোচনা করছি, যেখানে একেবারে রিল্যাক্স মুডে পরিচালক এই কথা বলে দিচ্ছে, সুতরাং তার কনফিডেন্স লেভেলটা বোঝা যাচ্ছে। কিন্তু আলোচনার প্রসঙ্গে গানের কথা চলে এলো। সুচন্দ্রিকা, মানে পরিচালকের ইঙ্গিত শুধু নয়, কার্যত অর্ডার আর কি, যে এই শব্দ যখন বলে দিচ্ছে একেবারে মশালা ফিল্ম সব পাওয়া যাবে, সুতরাং গান প্লিজ। তুমি কোথাকার ছাত্র? স্কটিশ কলেজ। তার স্কটিশ, আমাদের যাদবপুর তো। আমার গানটা দিয়েই শুরু করি তাহলে। ভিড়ের মাঝে আমি অনন্যা, তোমার রূপকথা রাজকন্যা, হেসে উঠলেই আলোর বন্যা, তুমি আজ বলো না কি চাও, ছুঁয়ে দিলে এ বালি সোনা, ফুরবে কবে এই দিন গোনা, হয়তো ফিরে কেউই আসবো না আর এখানে, আর এখানে আমার চোখের নীলে তুমি তো সেই ডুব দিলে, আমার চোখের নীলে তুমি তো সেই ডুব দিলে, সैया नैया जावा ओ ओ ओ, सैया नैया जावा ओ ओ ओ। বাংলা সিনেমার প্লেব্যাকে ডেবিউ করেছে একদম। আমি গল্পগুলো করেছি এবং সেটাও বলছিলাম নবাগতা, এবং পরিচালক সবসময় একটা করে নতুনত্বের ছোঁয়া রাখে, শুধু তাই না, নতুনদের সুযোগ দেওয়ার যে একটা চেষ্টা, সেটাকেও অবশ্যই করে কুর্নিশ। পরিচালক এবং অভিনেতা দুজনের কাছেই একটা প্রশ্ন নিয়ে আসবো। এবারে পুজোতে 4-4টে বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে একসঙ্গে, একদিন দুদিন হেরফেরে আর কি, আমি যদি ভুল না বলে থাকি। বাংলা সিনেমার নিরিখে কতটা পজিটিভ ভাইবস? দেখো, সব থেকে বড় কথা, এটা একদিকে ভালো লাগছে যে বাংলা ছবির জয় জয়কার হচ্ছে, এবং আমি শুধু এটাই চাইবো যে এটা আমার একটাই স্বপ্ন বা চাহিদা, সেটা হচ্ছে আর কিছুদিনের মধ্যে কিছু হিন্দি, তামিল, তেলেগুও ঢুকছে ছবি। আমার শুধু এটাই, দেখো এখন যা সিচুয়েশন আছে সেটা প্রত্যেকবারই থাকে, পুজোর সময় একটা হই হই করে মানুষ হলে আসে, বাংলা ছবি দেখে, এবং আমি চাইবো যেন এই বাংলা ছবিগুলোই রাজত্ব করে। পুজো কেটে গেলেও একাদশী, দ্বাদশী, কারণ এরপরেও অনেক অন্য ভাষার ছবি আসছে। আমি চাইবো এমন এই ছবিগুলো আঁকড়ে ধরে থাকুক থিয়েটার্স, যেন বাংলা ছবিরই নাম সারাক্ষণ ধরে হয়ে থাকে বেশ কয়েক মাস ধরে, যতদিন লং রান চলবে আর কি।
এটাই চাইবো আর কি। বাংলা ছবির জয় জয়কার। একদম। বাংলা ছবির তো এত ভ্যারাইটি যে কন্টেন্ট রিলিজ হচ্ছে, এবং আমার ধারণা যে মানুষের সামনে চয়েসগুলো খুব সুন্দর করে রয়েছে। তো এইটাই কিন্তু পুজোতে হওয়া দরকার, যে এরকম একটা সুন্দর করে একটা প্যাকেজ থাকবে তার সামনে, তো সে যেটা খুশি পছন্দ করে নিতে পারে। এই মানে একদিন তুমি বিরিয়ানি খেতে পারো, একদিন চাইনিজ খেতে পারো, একদিন ইন্ডিয়ান খেতে পারো, একদিন মোগলাই খেতে পারো, সব বলে যেটা তোমার পছন্দ। যেদিন রিলিজ করবে সেদিন শিবপ্রসাদ মুখোপাধ্যায় কি খাবে? আমি নিম বেগুন শুক্তো, তারপর তুমি ধরো পোস্ত বাটা, আর তো আমার মাগুর মাছের ঝোল, এর বাইরে তো আমি খাই না। অঙ্কুশ কি খাবে? ফল খাবে। ও ফল খাবে, তার কারণ হচ্ছে ওকে বাইট দিতে হবে, আর একটা চিজল হতে হবে, গাল ফালগুলো অলরেডি ফল, মানে একটা অন্য লেভেলে ডায়েটে চলে আছে। দেখো তুমি বুঝতে পারছো না, প্রিমিয়ারের সময় ঢুকবে, একটা এন্ট্রি আছে, অমুক তমুক। এই ছবি আজকে এখানে আমি লিখে দিলাম, অঙ্কুশ হাজরা ইজ দি বিগেস্ট সারপ্রাইজ প্যাকেজ। লিখে দাও, অঙ্কুশ হাজরা the biggest surprise. অটোগ্রাফ প্লিজ। It's brilliant. অ্যাকসেপ্টেড, অটোগ্রাফ প্লিজ। তুমি বললে কি খাবো, এটা যদি সত্যি হয় তাহলে ক্রিম খাবো। আবার কি? ভাগ্যিস কাগজটা এনেছিলাম। জোকস অ্যাফার্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমার প্রশ্নটা ঘুরিয়ে একই জায়গায় নাক বরাবর আসবে আর কি, একটু প্রশ্নটা অন্যরকম হবে আর কি। আমরা দেখেছিলাম যে একটা সময় বাংলা হল খালি, সেই জায়গায় তোমার দাবি, অঙ্কুশের দাবি, আমরাও সেই প্রত্যাশা রাখবো বাংলা সিনেমার জয় জয়কার আর কি। খালির পর এই ভর্তি হওয়া অবধি আসতে কতটা লড়াই করতে হয়েছে বলে মনে হয় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় হোক বা সামগ্রিকভাবে সব পরিচালকের ক্ষেত্রে হোক? আজ ছিল ডাল খালি, কাল ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কাল ফুল ছিল, আজ যে খালি থাকবে না কেউ কিন্তু জানে না। বিকজ স্বয়ং মহেন্দ্র সিং ধোনিও যখন কোনো একটা ম্যাচ খেলতে যাচ্ছে তখন কিন্তু সে জানে না যে পরে ম্যাচ হেরে যেতে পারে। এমন হতে পারে যে দেখো এখনও ছবি রিলিজ করেনি, মানুষ দেখেনি কন্টেন্ট, এমন হতে পারে যে কন্টেন্ট দেখে মানুষের খুব ভালো লাগলো, এমন হতে পারে মানুষের দেখে কন্টেন্ট ভালো লাগলো না, দুটোই হতে পারে। ইউ নেভার নো। আমাদের কাজ হবে যে আমরা মানুষের ভালো লাগতে পারে এরকম একটা জিনিস দিয়ে দেওয়া। মানে আমার মনে আছে প্রাক্তন 14 বছর বাদে রিলিজ হচ্ছিল প্রসেনজিৎ ঋতুপর্ণা। রিলিজের দিন রাত্রিরে প্রিমিয়ারের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে 3 দিন আমি পাইনি, নেই, গায়েব। 3 দিন বাদে আমায় ফোন করেছে। আমি বললাম কি হলো এটা? বুঝতে পারছিস না, একটা টেনশন। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইজ দি ইন্ডাস্ট্রি, দ্য বিগেস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার। তারও টেনশন হয়, সবার হবে, এটা হওয়া স্বাভাবিক। যেদিন হবে না তুমি জানবে তার পরের দিনই শেষ। আমি তো হতেই হবে। আমি যেটা ইকুয়েশন করলাম, একটা গল্প বলছি, এটা এরকম হচ্ছে, সেটা লাগবে কি লাগবে না, কি হবে না হবে, আমি যেটা কনফিডেন্টলি বলতে পারি সেটা ছবি কি হবে জানি না, এটা তো ওপরওয়ালা ভগবান যা আছে দর্শক তারা বলবে। কিন্তু আমি যেটা কনফিডেন্ট আমি তোমায় বলতে পারি সেটা হচ্ছে অঙ্কুশ বিউটিফুল, ভীষণ ভালো কাজ করেছে, সেটা আমি বলতে পারি। সুচন্দ্রিকার গান আমার খুব ভালো লাগে, এটা আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি। ইট ট্রুলি ইজ এ বিগেস্ট সারপ্রাইজ আমার সিনেমার। আবির, মিমি, কৌশানী, আবিরকে তুমি দেখেছো, আবির আমার ছবির হিরো। আবিরকে নতুন, দ্য থিং ইজ ওয়েন ইউ আর ডুইং ধুম, তুমি যখন ধুম বানাচ্ছ তোমার বিগেস্ট সারপ্রাইজ কিন্তু আমির খান। আমি সব কিছু মেনে নিয়েই বলছি, তোমার বিগেস্ট সারপ্রাইজ আমির খান। তোমার বিগেস্ট সারপ্রাইজ কিন্তু বিকজ ওই মুনির আলম কি করবে, আগেরটায় তো মুনির আলমকে দেখেনি, লড়াইটা হচ্ছে মুনির আলম কি করবে, এখানে নতুনভাবে আমরা কি করে আবির চট্টোপাধ্যায় নতুন আসবে, এই জিনিসগুলো আবির নতুন করে নিয়ে আসছে। যে আবির ওপর থেকে এরিয়াল মানে ওখান থেকে নামছে,
তারপরে আমি দেখতে পাচ্ছি আবিরের অ্যাকশন দেখতে পাচ্ছি, আরও আবিরকে অন্য রকম ইমেজে আবিরকে সামনেভাবে দেখছি, অন্য ধরনের মানে অ্যাকশন আছে ছবির ভেতরে, সেটা রয়েছে, প্রেমও হচ্ছে অবভিয়াসলি সেইটা নতুন করে, সেই জিনিসগুলো অবভিয়াসলি সেটাও একটা নতুন প্যাকেজ। বাট ডেফিনেটলি পিপল আর ওয়েটিং ফর মুনির আলম। অফিসার সংযুক্তা তাকে বিকিনি পরাতে হলো কেন? ইটস দ্য স্টেটমেন্ট, ইটস ভেরি প্লেন অ্যান্ড সিম্পল। আজকে যদি তুমি ও কেন শাড়ি পরলো, তাহলে তো প্রশ্ন উঠবে কেন শাড়ি পরবে, তাহলে অফিসাররা কি শাড়ি পরে না? সো ব্যাপারটা এরকম। সো আমরা ওটাকে বড় করে দেখছি, তাই একটু শাড়িও পরতে পারে। তো তুমি ধরো আজকে একজন পুলিশ অফিসার, সে তার কল্পনায় সে নিজেকে ভাবতে পারে না যে সে একটা শিফন পড়েছে, নাকি সে শিফন বাস্তব জীবনে পড়ে না? এটা তো ভুল কথা, এটা হতে পারে নাকি কখনো? সে অফিসারও হবে, সে রাফ অ্যান্ড টাফও হবে, সে মানে নিজের জীবনের সে সংসারও সামলাবে। আজকে তুমি একটা জিনিস ভাবো, রিসেন্টলি একটা কন্টেন্ট আমরা দেখলাম নেটফ্লিক্সে, ইন্সপেক্টর ঝেন্ডে বলে, যেখানে মনোজ বাজপেয়ী পাঠ করেছে। যে লোকটা শাল শোভরাজের মতো একটা লোককে ধরছে, সেই লোকটা সকালবেলা দুধের দোকানে গিয়ে দুধ দিয়ে লাইন দিচ্ছে। তা তুমি প্রশ্ন করবে আমাদের কল্পনায় কী হবে, ও এমন হবে, ও একটা আলাদা ব্যাপার। ইট ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট। এই বৈপরীত্যগুলোই তো দরকার, এটাই তো লাগবে, না হলে তুমি কি করে জিনিসটা হবে। আবার ওই মিমি চক্রবর্তীর যে চরিত্রটা, তার মাই তাকে ফোন করে বলছে, শোন বাংলাদেশে যখন যাচ্ছিস আমার জন্য এই ঢাকাই শাড়িটা কিনবি, তুই অমুক মাসির জন্য এটা কিনবি, তুই অমুকের জন্য এটা কিনবি, মা রাখো এখন, বাবা আমি আমার জন্য কোনটা না নিয়ে আসবি না কিন্তু। সো এটাও একটা জায়গা, ওটাও একটা জায়গা। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনার কথা আজকের মতো এ পর্যন্তই। আপনাদের চোখ থাকুক ক্যালকাটা নিউজে। নমস্কার।